পাঠ করছি রাজাদের লেখা গল্প অনাত্মীয়। দাদা, একটু সাবধানে ধরবেন প্লিজ। নিধি অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং তার সহকারী ছেলেটাকে বলে। সহকারী ছেলেটা বলে, দিদি, এত সরু সিঁড়িতে স্ট্রেচারে করে পেশেন্টকে নামানো যাবে না। আপনি আর একটা লোককে ডাকুন। পেশেন্টকে কটে করে নামাতে হবে। আমরা দুজন মাথা আর পায়ের দিকটা ধরবো। মাঝখানে আরও একজনের সাপোর্ট লাগবে। নিধি ভাবে, এখন রাত 11:30 বাজে। এত রাতে কাকে ডাকবে? কেয়ারটেকার হারান কাকা বয়স্ক মানুষ, মায়ের কট নামানোর ক্ষমতা ওর নেই। নিজেকে বড় অসহায় মনে হয়। এত বড় শহর, জন্ম থেকে এখানে বসবাস করছে, এত আত্মীয় স্বজন, কিন্তু তা সত্ত্বেও আজ বিপদের এই সময় ও সম্পূর্ণ একা। মায়ের দিকে চোখ চলে যায়, বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। হাসপাতালে পৌঁছানো অবধি প্রাণটা শরীরে থাকবে তো? লোক দুটো মাকে কটে শুয়ে নিধির উত্তরের অপেক্ষা করছে। ইস, তখন ফোন করে অ্যাম্বুলেন্স ডাকার সময় আরও দুজন বেশি লোক সঙ্গে আসতে বললেই হতো। একবার ভেবেও ছিল, কিন্তু ও একা একটা মেয়ে, সঙ্গী বলতে অচৈতন্য মা। যদি কোনো বিপদ আপদ হয়, এই ভেবে আর বলেনি। নিজেকে একটা আস্ত ইডিয়ট মনে হচ্ছে এখন। আচ্ছা, যদি বিপদ ঘটারই থাকে, তাহলে দুজন অচেনা লোকও তো সেই বিপদ ঘটাতে পারে। এই যে দুজন এখন সামনে দাঁড়িয়ে আছে, তারা তো চাইলেই ওর ক্ষতি করতে পারে। এই জন্যই বোধহয় সৌভিক সেদিন বলেছিল, মেয়েরা এবং ছেলেরা সমান সমান হয় না। একা থাকা একটা মেয়ের পক্ষে যতটা অসুবিধা, একটা ছেলের পক্ষে ততটা নয়। উল্টো দিকের ফ্ল্যাটের দরজায় আওয়াজ হয়। নিধি দৌড়ে দরজার কাছে গিয়ে দেখে ওই ফ্ল্যাটের লোকটা দরজার লক খুলছে। ফ্ল্যাট থেকে ঢুকতে বেরোতে দেখা হলেও কখনো কথা হয়নি ওদের মধ্যে। আজ এই বিপদের সময় অপরিচিতির বাধা টপকে বলে ওঠে, এক্সকিউজ মি, আমি খুব বিপদে পড়েছি। আমার মাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। অ্যাম্বুলেন্সের সাথে দুজন লোক আছেন, কিন্তু শুধুমাত্র ওই দুজনের পক্ষে মাকে সিঁড়ি দিয়ে নামানো সম্ভব নয়। আপনি একটু হেল্প করবেন প্লিজ? করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আপনাকেও আমাকে একটা হেল্প করে দিতে হবে। ঘুরে দাঁড়িয়ে নিধির দিকে তাকিয়ে লোকটা বলে। নিধি অবাক হয়ে যায়, লোকটা কী ধরনের মানুষ? দেখতে তো মানুষেরই মতো, লম্বা পেটানো চেহারা, একগাল দাড়ি, পোশাক অবিন্যস্ত, কিন্তু ব্যবহারটা কেমন যেন কাট কাট। শুনল মাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে, তা সত্ত্বেও সাহায্য করার পরিবর্তে শর্ত আরোপ করছে। একেই বলে পুরুষ মানুষ, নিজেদেরকে সবসময় বেশি গুরুত্ব দেয়। কড়া চোখে তাকিয়ে নিধি বলে, আমাকে তো এখন আপনার সাহায্য নিতেই হবে। আমার আর কোনো উপায় নেই। এখন বলুন, তার পরিবর্তে আমাকে কি করতে হবে? লোকটা এগিয়ে এসে একটা চাবির গোছা হাতে ধরিয়ে দিয়ে বলে, 420 নম্বর চাবিতে এই দরজাটা খোলে, এবং সেই চাবিটা এই গোছার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। এখন কথা হলো, আমি সেটাকে খুঁজে পাচ্ছি না। আপনি চাবিটা খুঁজে বের করে দরজাটা খুলে ঘরে ঢুকে এই ব্যাগটা রেখে দেবেন। ও হ্যাঁ, আর একটা কথা, এই ব্যাগে দুটো বিয়ারের বোতল আছে। ব্যাগ থেকে বোতল দুটো বের করে ফ্রিজে রেখে দেবেন। দরজার উল্টো দিকেই ফ্রিজটা আছে। কথাগুলো বলে নিধিকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে কোনো উত্তরের অপেক্ষা না করেই লোকটা নিধির ফ্ল্যাটে ঢুকে যায়। লোকটা পাগল নাকি? কেমন যেন আদেশের সুরে কথাগুলো বলল। একটা অচেনা মেয়ের হাতে ফ্ল্যাটের চাবি ধরিয়ে দিয়ে দরজা খুলে ফ্রিজের বিয়ারের বোতল রাখতে বলল। পাশ দিয়ে যাওয়ার সময় নিঃশ্বাসে মদের গন্ধ পেয়েছে নিধি। যাই হোক, উপকার করছে যখন, তখন নিধিকে এই কাজটুকু তো করে দিতেই হবে। চাবির গোছা থেকে 420 নম্বর চাবিটা খুঁজে বের করতে খুব একটা কষ্ট করতে হলো না ওকে। তার মানে লোকটা ভালো মতোই নেশা করে আছে, না হলে একটা চাবি খুঁজে পেতে এত বেগ পেতে হতো না। দরজাটা ইয়েল লক সিস্টেমের, খুলে ভিতরে ঢুকতেই আপনা হতে বন্ধ হয়ে গেল। নিজেদের ফ্ল্যাটের অভিজ্ঞতা মতো দরজার বাঁ দিকের দেওয়ালে হাত বাড়াতেই সুইচ বোর্ডটা পেয়ে যায় নিধি। 3বারের চেষ্টায় টিউবলাইটে সুইচটা খুঁজে পায়। ঘরটা বেশ ছিমছাম সাজানো গোছানো। লোকটাকে দেখে এতটা গোছানো বলে তো মনে হলো না। জামা কাপড়ে অগোছালো ভাব স্পষ্ট। হয়তো ওর বউ ঘরদোর গুছিয়ে রাখেন, কিন্তু তিনি গেলেন কোথায় কে জানে। হয়তো বাপের বাড়ি গেছেন। ব্যাগটা খুলে বিয়ারের বোতলগুলো ফ্রিজে রাখতে গিয়ে দেখে পুরো ফ্রিজটায় জল আর বিয়ারের বোতলে ঠাসা। লোকটা কি মদের উপরে বেঁচে থাকে? খাবার দাবার খায় না? বউ কিছু বলে না? ফ্রিজ বন্ধ করে ঘরের চারপাশটা তাকিয়ে দেখে। নিধিদের মতোই 2 বেডরুম ফ্ল্যাট। এটা ড্রয়িং রুম, আর দুপাশে দুটো বেডরুম।
নারীর স্বাভাবিক কৌতূহলবশত নিধি বাঁদিকের বেডরুমটায় ঢুকে পড়ে। আলো জ্বালিয়ে দেখে বিছানায় টান টান করে চাদর পাতা। ডান দিকের দেওয়ালে দুজন বয়স্ক মানুষের ছবি, হয়তো ওনারা ওর বাবা মা। ডিভানের পাশে একটা টেবিলের উপরে একজন ভদ্রমহিলা ও একটা 7-8 বছরের বাচ্চা মেয়ের ছবি। এরা বোধহয় ওর স্ত্রী আর মেয়ে। হঠাৎ খুব লজ্জা করে নিধির। একজন অচেনা মানুষের বাড়িতে তার অনুপস্থিতিতে ঢুকে বেডরুম পর্যন্ত পৌঁছে গেল। ছি ছি, তাও আবার কখন? না, যখন তার মাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিজের উপরেই রাগ হয় ওর। এত কৌতূহল কিসের? হাতে চাবির গোছাটা নিয়ে দরজা টেনে বেরিয়ে এসে দেখে নিজের ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। ওরা মাকে নিয়ে ইতিমধ্যেই নিচে নেমে গেছে। ব্যাগটা খুলে মেডিক্লেমের কাগজপত্র, ক্রেডিট কার্ড এবং মায়ের পুরনো প্রেসক্রিপশনের কাগজপত্র সব ঠিকমতো আছে কিনা দেখে নেয়। দরজার পাশে টাঙানো কি হোল্ডার থেকে চাবিটা তুলে নিয়ে দরজা টেনে বন্ধ করে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখে ওরা ইতিমধ্যে মাকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। লোকটার হাতে ওর ফ্ল্যাটের চাবি গোছাটা ধরিয়ে দিয়ে নিধি অ্যাম্বুলেন্সে উঠে বসে। সঙ্গে যাওয়ার মতো আর কেউ নেই? লোকটা প্রশ্ন করে। থাকলে কি আর আপনার সাহায্য চাইতাম? নিধির উত্তর। আর কোনো কথা না বলে লোকটা একটু সরে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেয়। রাতের কলকাতার নিস্তব্ধতাকে ভেদ করে অ্যাম্বুলেন্স এগিয়ে চলে। আচ্ছা, ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্স চালালেও কি হুটার বাজানো বাধ্যতামূলক? হুটারের শব্দটা বড় বিরক্তি ধরাচ্ছে ওর মনে। মনে হচ্ছে যেন মায়ের শেষ ডাক শোনাচ্ছে ওই শব্দটা। চোখ চলে যায় মায়ের দিকে। কোনো সাড়া শব্দ নেই, শুধু অস্বাভাবিক গতিতে বুকটা ওঠানামা করে যাচ্ছে। একটা ভয় ওকে আঁকড়ে ধরে। মাকে জীবিত অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে তো? সিওপিডির পেশেন্ট, রেগুলারলি চেক আপ করায়। তবে ডক্টর ঘোষ বলেছিলেন হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, যে কোনো দিন খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। মনকে তৈরি রাখুন। তাহলে আজকেই কি সেই খারাপ কিছু ঘটনাটা ঘটতে চলেছে? মায়ের যদি এখন কিছু একটা হয়ে যায়, তাহলে এত বড় পৃথিবীতে তো ও একা হয়ে যাবে। অচৈতন্য অবস্থায় শুয়ে থাকা মায়ের থেকেও নিজেকে বেশি অসহায় মনে হয় ওর। মনে মনে বলে, আর একটু লড়াই করো মা। বাবা নেই, আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক আলগা হয়ে গেছে। থাকার মধ্যে তো এক মাসতুতো দাদা অভিক আর সৌভিক। অভিককে একটা খবর দিতে হবে। প্রয়োজনে অপ্রয়োজনে ও সবসময় পাশে থাকে। কিন্তু সৌভিক, ওকে তো আমি নিজেই ছেড়ে চলে এসেছি। এখন যদি খবর দিই তাহলে সেটা আমার হার হবে না? এখন তুমিও যদি ছেড়ে চলে যাও মা, তাহলে আমার কি হবে? তুমি জানো মা, আমি আজই অফিসে একটা প্রমোশন পেয়েছি। কিন্তু দেখো, সে কথা শোনার মতো কোনো আপনজন আজ আমার পাশে নেই। তোমাকেও শোনানো হলো না। হাসপাতালের গেট দিয়ে অ্যাম্বুলেন্সটা ঢুকে পড়েছে। ওয়ার্ড বয়রা দ্রুততার সঙ্গে মাকে ট্রলিতে তুলে হাঁটা লাগায়। এমার্জেন্সিতে পৌঁছতেই ওরা মায়ের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হাতে চ্যানেল করে দেয়। এবার বোধহয় স্যালাইন এবং অন্যান্য ওষুধপত্র দেবে। একটা কম বয়সী মেয়ে জানতে চায়, পেশেন্টের কি মেডিক্লেম আছে? নিধি সম্মতিসূচক মাথা নাড়ানো দেখে বলে, আপনি 7 নম্বর কাউন্টারে দেখা করুন। সেখানে ক্লেমের কাগজপত্র সব বুঝে নিয়ে নিধিকে রিসেপশনে অপেক্ষা করতে বলা হয়। রিসেপশনের দিকে না গিয়ে ও আবার এমার্জেন্সিতে চলে যায়। একজন তরুণ ডাক্তার মাকে তখন পরীক্ষা করছিল। নিধিকে দেখে ডাক্তারটি বলে ওঠে, ওনাকে ডক্টর ঘোষের আন্ডারেই ভর্তি করা হচ্ছে। ডক্টর ঘোষের সঙ্গে ওনার ব্যাপারে আমাদের কথা হয়েছে। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার মায়ের কন্ডিশন খুব একটা ভালো নয়, তাই আইসিইউতেই ওনাকে ভর্তি করা হচ্ছে। কাল সকালে ডক্টর ঘোষ আসবেন। আপনি এখন বাইরে অপেক্ষা করুন। পেশেন্টকে আইসিইউতে শিফট করা হলে ওরা আপনাকে ডাকবেন, তখন গিয়ে কথা বলবেন। এমার্জেন্সি থেকে বেরিয়ে নিধি ওয়েটিং এরিয়াতে গিয়ে বসে পড়ে। মাথায় চিন্তার জট। মা বাঁচবে কি? চিকিৎসার খরচটা আপাতত চিন্তায় ফেলছে না, কারণ গত মাসে মেডিক্লেমে টপ আপ করিয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো কভারেজ পাওয়া যাবে। তার বেশি হলেও অবশ্য এক্ষুনি চিন্তা করার মতো কিছু নেই। বাবার টাকা পয়সা সব কিছু মা এবং নিধির নামে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা আছে। সেখানে প্রায় 1,25,000 মতো রয়েছে। এছাড়া নিধির চাকরিটা তো রয়েছে, সেখান থেকেও মাসে মাসে 1,000 করে এসেই যায়। আজ থেকে তো আবার আরও খানিকটা বাড়লো। ধুর, কী হবে শুধু টাকা পয়সা দিয়ে? সবই তো পড়ে থাকবে, শুধু মানুষগুলোই চলে যাবে। বড় হিসেবে ছিলেন ওর বাবা। মারা যাওয়ার আগেই যাবতীয় টাকা পয়সার হিসেব মাকে এবং ওকে বুঝিয়ে দিয়ে গেছেন। ওরা দুজনেই তখন শুনতে আপত্তি করেছিল, কিন্তু বাবা তখন বলেছিলেন, শুনে রাখো,
এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আবেগের বশে সময় থাকতে এই কথাগুলো শুনতে চায় না, কিন্তু পরে এটা শুনে না রাখার জন্য মানুষকে আক্ষেপ করতে হয়। এবং কি অদ্ভুত ব্যাপার, সব হিসেবপত্র বুঝিয়ে দেওয়ার পর বাবা আর বেশি দিন বাঁচেন উনি। মাত্র 6 মাসের মধ্যে হার্ট অ্যাটাকে চলে গেলেন। হাসপাতালে ভর্তি হয়ে দিন 7 বেশি কষ্ট পেতে হয়নি বাবাকে। টাকা পয়সার পরিমাণ সংক্রান্ত বিষয়টা জানা থাকলেও অন্য জরুরি বিষয়গুলো অপটু হাতে সামলাতে গিয়ে তখন নিধি এবং মা বেশ বিপদে পড়েছিল। অবশ্য তখন সৌভিক অনেকটাই সাহায্য করেছে। ব্যাংকের সার্টিফিকেটগুলো নাম বদলানো থেকে শুরু করে বাড়ির দলিল মা এবং নিধির নামে ট্রান্সফার করা, গ্যাসের বইয়ের নাম পাল্টানো ইত্যাদি সব কাজই তখন ও সামলে দিয়েছিল। মা তো তখন প্রায় সময় শোকে অচৈতন্য হয়েই থাকতো। নিধিও প্রায় একই রকম। বাবা ছাতার মতো আগলে রেখেছেন চিরকাল। সেই ছাতাটা সরে গেলে যা হয় আর কি। মনে হতো মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সেই সময় সৌভিক একটা কথায় প্রায় বলতো, তুমি এবার একটা চাকরি করো, কাজের মধ্যে থাকলে বাবার শোকও ভুলতে পারবে এবং নিজের মধ্যে হারানো আত্মবিশ্বাসটাও খুঁজে পাবে। ওই তখন জোর করে সিভি তৈরি করে অ্যাপ্লিকেশন লিখে এনে নিধিকে দিয়ে সই করিয়ে বিভিন্ন জায়গায় পাঠাতো। চাকরি করার খুব একটা ইচ্ছে নিধির কোনোদিনই ছিল না। বিবাহিত জীবনে হাউস ওয়াইফ সেজে ভালোই কাটছিল। সৌভিকের একান্ত প্রচেষ্টা এবং কিছুটা মায়ের প্রতি দায়িত্ববোধ থেকে চাকরি করার সিদ্ধান্ত নেয়। মজার ব্যাপার হলো খুব সহজেই এই চাকরিটাও জুটে গেল। আজকের দিনে যা প্রায় অবিশ্বাস্য। অবশ্য শিক্ষাগত যোগ্যতার অভাব নিধিরও ছিল না। দারুণ খুশি হয়েছিল সেদিন সৌভিক। কিন্তু ওই চাকরি পাওয়াটাই কি কাল হলো পরে? পরনির্ভর নিধি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর কি অহংকারী হয়ে পড়েছিল? হয়তো সৌভিক এই কথাটাই ভাবে। সব সময় ভদ্রতার আড়ালে থাকা মানুষটা অবশ্য কখনো মুখ ফুটে একথা বলেনি, কিন্তু মনে মনে হয়তো এটাই ভেবেছিল। তাই চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে যখন একাকিত্বজনিত কারণে মায়ের ক্রমশ বাড়তে থাকা চাহিদা, সংসারের দাবি এবং নতুন চাকরির পরিশ্রমে জেরবার হয়ে সংসার ছেড়ে মায়ের কাছে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নিল নিধি, তখন এক কথায় সৌভিক সেটা মেনে নিয়েছিল। একবারও বাধা দেয়নি, কোনো রকম ঝগড়া করেনি। কি অদ্ভুত মানুষ! এত ভালো মানুষই কি নিধি ওর কাছে চেয়েছিল? দুটো হাত চেপে ধরে আটকাতে পারতো না ওকে? পারতো বলতে, তোমাকে যেতে দেব না? নাকি ছিঁচকাদুনে ঝগড়ুটে বউটা নির্বিবাদে বিদায় নিচ্ছে দেখে মনে মনে খুশি হয়েছিল? অবচেতন মনে ওর কথা ভাবতে ভাবতে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বসে ওকে, মাকে হাসপাতালে দিয়েছি, একা একা সব সামলাতে পারছি না আর। মায়ের শরীর এখন কেমন আছে? নিধির চিন্তার জট ছিঁড়ে যায়। ঘুরে দেখে পাশের ফ্ল্যাটে সেই ভদ্রলোক যিনি একটু আগে মাকে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামাতে সাহায্য করেছিলেন। তিনি পাশের সিটে এসে বসেছেন। নিধি বলে, বুঝতে পারছি না ঠিক। আইসিইউতে নিয়ে গেছে, অবস্থা বোধহয় ভালো নয়। আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আর এখানে যে মাকে নিয়ে এসেছি জানলেন কি করে? ভদ্রলোক বলেন, অ্যাম্বুলেন্সের লোকেদের কাছেই জেনেছি। মনে হলো আপনি একা আছেন, আপনার পাশে আমার থাকা উচিত, তাই চলে এলাম। আপনার আত্মীয় স্বজনদের খবর দেবেন না? নিধি বলে, আত্মীয় স্বজনরা হয় দূরে থাকেন নয়তো খুবই বয়স্ক, খবর দিয়ে কোনো লাভ নেই। আর আপনার স্বামী? সরাসরি চোখের দিকে তাকিয়ে মানুষটা এমনভাবে প্রশ্ন করেন যে নিধি অস্বস্তি হয়। অস্বস্তি কাটাতে আক্রমণের পথ বেছে নেয় নিধি। এই মাঝরাতে আপনি আপনার প্রতিবেশী ভদ্র মহিলাকে সাহায্য করতে যে এখানে ছুটে এলেন, তাতে আপনার স্ত্রী কিছু বললেন না? অট্টহাসিতে ফেটে পড়ে ভদ্রলোক বললেন, কি করে বলবেন? আপনি তো জানেন তিনি বাড়িতেই নেই। নিধি জানতে চায়, তার মানে কি যা তা বলছেন? আমি কেমন করে জানবো তিনি বাড়িতে আছেন কি নেই? লোকটা বলে, বাহ, আপনি একটু আগেই আমার বেডরুম সহ গোটা বাড়িটাই ঘুরে দেখে এলেন, আর আপনি জানবেন না বাড়িতে কেউ আছে কি না? নিধি বুঝতে পারে ভদ্রলোক জানতে পেরে গেছেন যে ওর অনুপস্থিতিতে নিধি বাড়িটা ঘুরে দেখেছে। বেরিয়ে আসার সময় তাড়াহুড়োয় ওর বেডরুমের আলোটা নেভাতে নিধি ভুলে গিয়েছিল। কিন্তু বাকযুদ্ধে হার মানলে তো চলবে না, তাই বলে, ফ্রিজে শুধু বিয়ারের বোতল ঠেসে রাখলে কোনো বউ ঘরে টিকবে? আপনিও বুঝি বিয়ারের উপর রাগ করেই স্বামীকে ছেড়ে চলে এসেছেন? অন্যদিকে তাকিয়ে লোকটা জানতে চায়। নিধি ভাবে, কি সাংঘাতিক লোক রে বাবা, সমানে তর্ক করে যাচ্ছে। মুখে বলে, মোটেই না, আমার স্বামী ওইসব ছাইপাশ খায় না। লোকটা বলে, বাহ, খুব ভালো, খেলে আর রক্ষে থাকতো না। আপনি যা রাগী, হয়তো ওর মাথাতেই বিয়ারের বোতল ভেঙে বসতেন। নিধি রাগ আবার বাড়তে থাকে। আপনি কে বলুন তো?
আমাকে না চিনেই আমার সম্বন্ধে আজে বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে? লোকটা বলে, আমি কে তার পরিচয় পরে দেব। এখন যান, আপনাকে বোধহয় ডাকছে আইসিইউতে। নিধি রিসেপশনের দিকে এগিয়ে যায়, সেখানে গিয়ে শোনে ওকে সত্যি আইসিইউ থেকে ডাকছে। যাওয়ার সময় মোবাইল ফোন এবং ব্যাগটা সঙ্গে নিয়ে যেতে ভুলে যায়। প্রায় ঘণ্টাখানেক পরে নিধি চোখের জল মুছতে মুছতে নিচে নেমে আসে। হাতে হসপিটালে ছাপ মারা একটা প্যাকেট, যার মধ্যে মায়ের পরনের জামা কাপড় রাখা। ভদ্রলোক তখনও একই জায়গায় বসে নিবিষ্ট মনে মোবাইল ঘেঁটে যাচ্ছেন। নিধি পাশে এসে বসার পর মোবাইল থেকে চোখ তুলে প্রশ্ন করে, মাকে কেমন দেখলেন? কান্নার রেশ সামলাতে সামলাতে নিধি বলে, সারা শরীরে নল আর পাইপ লাগানো। কাছে গিয়ে দেখলাম সেই একই রকমভাবে জোরে জোরে বুকটা ওঠানামা করছে। ওরা বলল অক্সিজেন স্যাচুরেশনের লেভেল ভালো নয়, ব্লাড নিয়েছে, অনেকগুলো টেস্ট হবে। কাল সকালে রিপোর্টগুলো এলে বোঝা যাবে ইনফেকশন কতটা মাত্রায় ছড়িয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। আমাকে নিচে অপেক্ষা করতে বলল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিধি আবার বলে, আমি কত হতভাগ্য দেখুন, মায়ের এই অবস্থা, কিন্তু একটা কেউ পাশে নেই যার সাথে কোনো পরামর্শ করতে পারি। অথচ জানেন, আমার বাবাকে যখন হাসপাতালে দেওয়া হয়েছিল তখন পালা করে আত্মীয়রা আমাদের পাশে বসে থাকতো। অনেক সময় তো আমাকেই বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা নিজেরাই ডাক্তারের সাথে কথা বলা থেকে শুরু করে ওষুধ আনা এবং হাসপাতালের অন্যান্য সব কাজ সামলাতো। আর এখন বোধহয় মা চলে গেলে সৎকারের জন্য আমি একাই পড়ে থাকব। কি ভাগ্য আমার। লোকটা বলে, ছি, এসব কি বলছেন? এখন এসব কথা বলতে নেই। আপনি চিন্তা করবেন না, আপনার পাশে লোকজন কাল সকালেই এসে যাবে। বিপদের কথা জানতে পারলে আজও আত্মীয় স্বজনরা পাশে এসে দাঁড়ায়। নিধি অবাক হয়ে জানতে চায়, কি বলছেন? কারা আসবে? কি করে খবর পেল? ভদ্রলোক বলেন, আপনি আপনার ফোনটা এখানে ফেলে গিয়েছিলেন, তখন দুটো কল এসেছিল। আপনার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে অভদ্রতা হচ্ছে জেনেও আমি কল দুটো রিসিভ করি। দুটোর মধ্যে একটা ছিল আপনার মাসতুতো দাদার, উনি সব ঘটনা শুনে কাল সকালেই এখানে চলে আসবেন বলেছেন। আর একটা ছিল সৌভিকবাবুর, উনিও কাল সকালে আপনার কাছে চলে আসবেন। আপনি বোধহয় ওকে একটা মেসেজ করেছিলেন, তাই উনি জানতে পারেন। নিধি বলে, ও মা, সৌভিক ফোন করেছিল? ইস, ও কি ভাবলো? এত রাতে আপনি আমার ফোনে ওর কলটা রিসিভ করলেন? নিধি কি বলতে চাইছে ভদ্রলোক প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে হেসে উঠে বললেন, আপনারা মেয়েরা পারেনও, তবে কি জানেন, ছেলেরা আপনাদের থেকে একটু কম সন্দেহবাতিক হয়। আর তাছাড়া আপনার ফোন কল মাঝরাতে কোনো পরপুরুষ রিসিভ করলে আপনার স্বামীর সন্দেহের কারণ থাকতে পারে, কিন্তু কোনো পরপৌর রিসিভ করলে রাগ করার কোনো কারণ নেই। আগেকার দিন হলে এক পাড়ায় থাকার জন্য আপনি হয়তো আমাকে কাকু বলে ডাকতেন। নিধি একটু লজ্জা পেয়ে বলে, আমি মোটেই তা মিন করিনি। ভদ্রলোক বলেন, যাকগে ছাড়ুন, সন্ধে থেকে তো কিছুই খাওয়া হয়নি মনে হয়। এত রাতে ক্যান্টিনও ফাঁকা মাঠ, শুধু এই স্যান্ডউইচটা পড়েছিল, এগুলোই দয়া করে গরম করে দিল, আর সঙ্গে 2 কাপ গরম কফিও পাওয়া গেল বোনাস হিসেবে। নিন, এগুলোকে এবার নিষ্কৃতি দিন দেখি। নিধি বলে, আপনি আবার কেন ব্যস্ত হতে গেলেন? আমার একদম খিদে নেই, আপনি বরঞ্চ খেয়ে নিন, আপনারও তো খাওয়া হয়নি। ভদ্রলোক বলেন, আমাকে দেখে যদিও ভদ্রলোক বলে মনে হয় না জানি, তবু আমি এতটা অভদ্র নই যে একজন ভদ্রমহিলা পাশে না খেয়ে বসে থাকবেন আর আমি গপ গপ করে গিলব। ভদ্রলোকের কথার ধরনে নিধি হেসে ফেলে আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। খাওয়া হলে পর টের পায় যে বেশ খিদে পেয়েছিল। ওর ফোনটা ভাইব্রেশন মোডে ছিল। হঠাৎ কেঁপে উঠে আলো জ্বলতে দেখে সৌভিক কলিং। একটু দূরে গিয়ে কলটা রিসিভ করে। তুমি আমাকে একটা ফোন করতে পারলে না সন্ধেবেলায়? মায়ের এতটা বাড়াবাড়ি হয়েছে জানলে আমি তখনই ছুটে যেতে পারতাম। যখন মেসেজটা দেখলাম তখন অনেক রাত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম। ভাগ্যিস তোমার পাশের ফ্ল্যাটের কাকু সঙ্গে ছিলেন, ওনার কাছে সব কথা জানতে পারলাম। আরে, এসব কাজ কি একজন ভদ্রমহিলার পক্ষে একা করা সম্ভব? আমি ভোরবেলাতেই পৌঁছে যাব, কোনো চিন্তা করো না, মা ভালো হয়ে যাবেন। তুমি কিছু খেয়েছ? সৌভিকের একটানা বলে যাওয়া কথার ফাঁকে নিধি শুধু হুঁ হাঁ করে যায়। পাশের ফ্ল্যাটের কাকু কথাটা শুনে ভদ্রলোকের দিকে একবার তাকিয়ে দেখে। ওনার বিচক্ষণতায় কি নিধি কৃতজ্ঞ বোধ করে? ফোনটা ছেড়ে ভদ্রলোকের পাশের সিটে বসে খাওয়া শেষ করে। দুজনেই চুপচাপ। ভদ্রলোক কী ভাবছেন বোঝার উপায় নেই, কিন্তু নিধির মনে মিশ্র ভাবনার ঢেউ খেলে যায়। মায়ের জন্য দুশ্চিন্তা,
সৌভিক আসছে তার জন্য আনন্দ এবং এক অচেনা অনাত্মীয় মানুষের সক্রিয় মানবিক উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা বোধ। কফিটা শেষ করে ভদ্রলোক বলেন, ভোর হতে আর বেশি দেরি নেই, চলুন একটু বাইরে পায়চারি করে আসি। আমার আবার কফির ধোঁয়ার পরে সিগারেটের ধোঁয়া নাকে না ঢুকলে শরীরটা খারাপ লাগে। নিধি পাশে হাঁটতে হাঁটতে বলে, কোনো নেশায় বাদ দেন না আপনি, তাই না? সিগারেটটা ধরিয়ে একমুখ ধোঁয়া ছেড়ে উদাস ভঙ্গিতে ভদ্রলোক বলেন, সব নেশার করতে পারলাম কোথায়, মানুষকে চিনতে পারার নেশাটা আজও অধরাই রয়ে গেল। নিধি বলে, আমি বাবা অত খটোমটো কথাবার্তা বুঝতে পারি না, একটা প্রশ্নের সোজাসুজি উত্তর দেবেন? যদি কিছু মনে না করেন অবশ্য। আপনার ফ্যামিলি আপনার সাথে থাকেন না? ভদ্রলোক বলেন, নাগরিক জীবন আমাদের যেমন অনেক সুখ সুবিধা দিয়েছে, তেমনি অনেক কিছু কেড়েও নিয়েছে। তার মধ্যে অন্যতম হলো সহ্য শক্তি। মতের অমিল হলেই আমরা আলাদা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলি। একদিক দিয়ে হয়তো ভালোই করি, নিত্য অশান্তির চেয়ে একাকিত্বের শান্তি হয়তো এক প্রকার ভালোই। এমনই এক পারস্পরিক সিদ্ধান্তে আমি এবং আমার স্ত্রী আলাদা আলাদা থাকি। আর আমাদের মেয়েটা শাটল ককের মতো কখনো বাবার কোটে বা কখনো মায়ের কোটে ঘোরাফেরা করে। যাকগে, কি আর করা যাবে। ইগো যেখানে আকাশ ছোঁয়া, আপস সেখানে মাটিতে গড়াগড়ি খাবেই। ওই দেখুন, ভোরের আলো ফুটতে চলেছে, এবার আমি এগোই। সৌভিকবাবু একটু পরেই এসে পড়বেন। একটা ফ্রিতে পরামর্শ দেব। টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, মান সম্মান এসব যেমন জরুরি, তেমনি কোনো একটা মানুষের পাশে থাকাটাও জরুরি। না হলে ফাঁকা বাড়িতে আপনার নিজের গলার স্বর প্রতিধ্বনিত হয়ে আপনাকে উপহাস করবে। যদি পারেন নিজের মানুষটাকে আটকে রাখুন, না হলে আমার মতো ফ্রিজ ভর্তি বিয়ারের সমুদ্রে বাস করতে হবে। আসি, ভালো থাকবেন। দুহাত জড়ো করে নমস্কার জানিয়ে ভদ্রলোক মেন গেটের দিকে এগিয়ে যেতে থাকেন। নিধির হঠাৎ মনে পড়ে ভদ্রলোকের নামটাই তো এখনও জানা হয়নি। চেঁচিয়ে প্রশ্ন করে, আপনার নামটাই তো আমার জানা হয়নি। পিছন ফিরে তাকান না ভদ্রলোক, শুধু যেতে যেতে বলে যান, লেটার বক্সে দেখে নেবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।